যুদ্ধের সমাপ্তি টানা মোটেও কোনো সহজ কাজ নয়, এমনকি যুদ্ধবিরতির জন্য সমঝোতায় পৌঁছানোটাও জটিল। সৌদি আরবের জেদ্দা শহরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সর্বোচ্চ 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সই করেছে ইউক্রেন। তবে এরপর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে এই যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। মস্কো ও কিয়েভে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক সাবেক অ্যাটাচে জন ফোরম্যান বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি যদি 30 দিনের জন্য হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো তা মেনে চলা হচ্ছে কিনা। এর আগে রাশিয়ার শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি ভাঙার রেকর্ড রয়েছে, তাই বর্তমানে এমন কোনো চুক্তি কার্যকরের জন্য শক্তিশালী একটি প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সাম্প্রতিক ইতিহাসের কাছে চ্যালেঞ্জটি আরও জোরালো হয়েছে। 2014 ও 15 সালের মিনস্ক চুক্তির অংশ হিসেবে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE একটি মিশনের আওতায় প্রায় 1000 জন কয়েকটি গাড়িতে করে ইউক্রেনে টহল দিতেন। তাদের দায়িত্বই ছিল ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের দুই পক্ষের সহিংসতা বন্ধের বিষয়টি পর্যবেক্ষণ করা। ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্য এশিয়ার 57টি দেশ নিয়ে OSCE গঠিত। পূর্ব দনবাসে পর্যবেক্ষণের জন্য এই সংস্থাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ রাশিয়া ও ইউক্রেন দুই দেশই এর সদস্য। তবে দনবাসে উত্তেজনা কমাতে হিমশিম খেয়েছে OSCE। 2017 সালে সেখানে 486 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছিল এবং 4 লাখ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হয়েছে। 2021 সালে মৃত্যু কমে 91 জনে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের সংখ্যা কমে 93,902-এ দাঁড়িয়েছিল। এর মাত্র 2 মাস পর ইউক্রেনে পুরো দমে হামলা শুরু করে রাশিয়া। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের বিশ্লেষক এবং OSCE এর ইউক্রেন মিশনের সাবেক পর্যবেক্ষক সামির পুরি বলেন, আগের তুলনায় বর্তমানে OSCE এর কাজ অনেক ব্যাপক। 2015 সালে OSCE মূলত দনবাসের তুলনামূলক ছোট যুদ্ধক্ষেত্রগুলো পর্যবেক্ষণ করত। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে হতো ইউক্রেনের সেনাবাহিনীকে। যুদ্ধক্ষেত্র এখন অনেক বড় হয়েছে। দুই দেশের সামরিক বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র নিয়ে সেখানে মোতায়েন রয়েছে। ড্রোন, উড়োজাহাজ ও স্যাটেলাইটের মতো আধুনিক প্রযুক্তিগুলোর কারণে 2025 সালে এসে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করাটা আগের তুলনায় সহজ হয়েছে। স্মৃতিচারণা করে সামির পুরি বলেন, 1 দশক আগে এই কাজের জন্য OSCE মিশনের কাছে মাত্র 4টি ড্রোন ছিল। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা মাঝে মধ্যেই ওই ড্রোনগুলোয় গুলি করে নিজেদের নিশানা পরীক্ষা করতেন। যদিও ওই ড্রোনগুলোর কারণে যুদ্ধক্ষেত্রে OSCEর কম পর্যবেক্ষণের প্রয়োজন পড়ত, তবে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করা হলে ড্রোনগুলো কোনো সাহায্য করতে পারত না। 13 মার্চ এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। মস্কোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রেখে বলেন, যুদ্ধের সম্মুখ সারি যখন 2000 কিলোমিটার, তখন এই যুদ্ধবিরতি কে নিয়ন্ত্রণ করবে? এর জন্য কয়েক হাজার পর্যবেক্ষকের প্রয়োজন পড়বে। একই সঙ্গে তাদের যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্র সংঘাতমুক্ত রাখার সক্ষমতাটাও থাকতে হবে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে ইউরোপের দেশগুলো একটি বাহিনী সৃষ্টির কথা বলেছে। দীর্ঘমেয়াদে শান্তির ক্ষেত্রে বাহিনীটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে এই বাহিনীর সংগঠকরা বলেন, যুদ্ধক্ষেত্রে শান্তি বজায় রাখা এই বাহিনীর কাজ হবে না। এই সংগঠকদের একজন বলেন, তারা শান্তিরক্ষী নন। বাহিনীটি শুধুই ইউক্রেনের আকাশসীমা, সমুদ্র উপকূল এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় কাজ করবে। এরপরও দুই পক্ষকে সংযত করতে এবং তাদের মধ্যে আস্থা গড়ে তুলতে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন মস্কো ও কিয়েভে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক সাবেক অ্যাটাচে জন ফোরম্যান। তিনি বলেন, সমস্যা হলো মিনস্ক চুক্তির পর যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিয়ে ইউক্রেনের ধারণাটা ভালো নয়, আর দুর্বলভাবে কার্যকর করা যুদ্ধবিরতির কারণে লড়াই আবারও নতুন করে শুরু হতে পারে। ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায়, ইউক্রেনের যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নতুন করে OSCEর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অনেকটা কম। সংস্থাটি 2014 সালে ইউক্রেনে যে মিশন শুরু করেছিল তা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। হামলার পরপরই ইউক্রেন থেকে OSCE তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।
ইউক্রেনের নতুন করে যুদ্ধবিরতি হলে তা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে হয়তো কেউ দায়িত্ব পেতে পারেন। তবে সেক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত প্রস্তাবে রাশিয়ার সায় থাকতে হবে। সামির পুরি মনে করেন, যুদ্ধবিরতি কার্যকরে আরেকটি বাস্তবসম্মত উপায় রয়েছে। এক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারির দুই পাশেই বেসামরিক অঞ্চল গড়ে তুলতে হবে। সেখানে ইউক্রেনের মতো রাশিয়ারও নিজস্ব বিশেষ বাহিনী থাকবে। ওই বাহিনী চীনের মতো মস্কোর বিভিন্ন মিত্র দেশের সেনা সদস্যদের নিয়ে গঠন করা হবে। তাদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগের সক্ষমতাও থাকতে হবে। শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদে শান্তি তখনই সম্ভব হবে যদি রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই হামলা চালিয়ে বা উস্কানি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের চেষ্টাটা না করে। কোরিয়া ও সাইপ্রাসের মতো কিছু যুদ্ধবিরতি টিকে গেছে, কারণ এই সব ক্ষেত্রে কোনো পক্ষই যুদ্ধ নতুন করে শুরু করতে চায়নি। তবে ইউক্রেনের প্রতি রাশিয়ার শত্রুতার বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে। আর অনেকেই মনে করেন প্রতিবেশী দেশে পুতিনের আধিপত্য বিস্তারের লক্ষ্য অপরিবর্তিতই থাকবে। এমন পটভূমি সত্ত্বেও এখন পর্যন্ত এটা পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির সময় সহিংসতা ঠেকানোর জন্য কিভাবে তা পর্যবেক্ষণ করা হবে। জন ফোরম্যান বলেন, শান্তিতে পৌঁছানোর আগে অনেকেই কথা বলতে আসবে, সেগুলো আমাদের সামলাতে হবে।